আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, দীপক অধিকারী মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম সদস্য দেব অধিকারীকে আবার নোটিশ দিয়েছে কেন্দ্রের সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবকে নোটিশ দিয়েছে এবং বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি দিল্লির অফিসে দেবকে হাজিরা দিতে হবে। প্রথম কথা, এটা প্রতিহিংসার রাজনীতি। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল। তাকে ইডির নোটিশ দিয়ে বিব্রত করা, হেনস্থা করা হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा, सीबीआई का टीम भेज देगा, सेंट्रल एजेंसी को उसका घर में भेज देगा। जो झुकेगा नहीं उसके घर में सेंट्रल एजेंसी घुस जाएगा। ये भाजपा का पॉलिसी है, এটা বিজেপির পলিসি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন, তাকে, তার বাবাকে, তার মাকে, তার স্ত্রীকে, তার শালিকাকে, তার সচিবকে, তার আইনজীবীকে নোটিশে নোটিশে জেরবার করে দেওয়া হচ্ছে। আমাদের দলের অন্যান্য নেতাদের টার্গেট করা হচ্ছে। লোকসভা ভোটের মুখে এজেন্সি দিয়ে এই হুমকিবাজির রাজনীতি করা হচ্ছে। ভাবতে পারেন দেব সম্পর্কে কদিন আগে কি উচ্ছ্বাস তথাকথিত বিরোধী দলনেতার, কি উচ্ছ্বাস! বিরোধী দলনেতা নানা বিবৃতি। তারপর দেব যখন বললেন যে না, আমি তৃণমূল পরিবারে থাকব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ সফরেও গেলেন। পরিষ্কার হয়ে গেল দেব তৃণমূল পরিবারে ছিলেন, আছেন, থাকছেন এবং ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরে নোটিশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধু নিন্দা করছে না, আপনাদের মাধ্যমে বলছে এটাই প্রতিহিংসার রাজনীতি। দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসতো না। দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী, নোটিশ। আমরা এর তীব্র তীব্র বিরোধিতা করছি। এরপর সন্দেশখালীর প্রশ্ন, একটা ভিডিও একটু দেখে নেব। একটা ভিডিও দেখে আবার আমি সন্দেশখালীর বিষয়ে আসছি। Day after tomorrow, the MLAs would be going. We plan to go to Sandeshkhali there. Now that the 140 there is an added and also question. we were hearing that we would ask for CBI investigation for this thing for Sandeshkhali. That's a great, ma'am. There is a little, I want to add something that can we turn this Sandeshkhali incident? So can we turn this into a revolt like Shingur or Nondigram? Yeah, so that we the want mass to do that. Bengal can We replace. definitely want to do that, and we are planning. We are in the planning stage how to take it forward, and definitely we are going to do it. Thank you. More power to you. Thank We you. are all with you. Day after tomorrow. দেখুন, আমি এই বিষয়টায় ঢুকবো তার আগে দেব প্রসঙ্গে আরেকটু বলে নিচ্ছি। দেবকে এই যে নোটিশ, এটা প্রতিহিংসার রাজনীতি।
দেব যদি তৃণমূল ছাড়তেন চিঠি যেত না। দেব যদি বলতেন ভোটে দাঁড়াবো না, চিঠি যেত না। দেব যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব এবং তৃণমূলের প্রার্থী হয়েই ভোটে দাঁড়াবো, তখন নোটিশ। এবং দিল্লিতে কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। কোন 21শে ফেব্রুয়ারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাতে কত ধরনের কর্মসূচি থাকে, অনুষ্ঠান থাকে। সাংসদ হিসেবে, শিল্পী হিসেবে তারও নানা ধরনের আমন্ত্রণ থাকে। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অস্বীকার করে 21শে ফেব্রুয়ারি ডেকে পাঠানো হলো। এদের কি সামাজিক কোনো তাল, জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি কোনোটাই এরা মানবে না? প্রথম কথা, দেব সম্পর্কে দুদিন আগেও উচ্ছ্বাস বিরোধী দলনেতার, বিজেপি নেতাদের, কিন্তু দেব যখন বলে দিচ্ছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজনীতি করব, অভিষেকের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ গেলেন, তারপরে নোটিশ। অর্থাৎ তখন বিজেপি ইডিকে বলছে ও আমাদের নয়, ও তৃণমূলের হয়ে লড়বে। ফলে অবিলম্বে ডিস্টার্ব করা শুরু করো। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব। আমরা এর তীব্র নিন্দা করছি এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিনটাকেও যে প্রতিহিংসার রাজনীতি দিয়ে কলুষিত করছে বিজেপি, আমরা তার বিরোধিতা করছি। আপনারা দেখলেন এই অগ্নিমিত্রা পালের কথা। মিসেস পল যা বলছেন চক্রান্ত, সেই মতো হচ্ছে। সন্দেশখালী পিসফুল আছে, সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে। কারা ঘটিয়েছে? সিপিএম, বিজেপি অর্গানাইজ করে ঘটিয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো দুর্ব্যবহার, অভব্যতা করে থাকেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দল ব্যবস্থা নিচ্ছে। আবার বলছি, সেখানে যে গণনারী নির্যাতনের ছবি তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যদি দীর্ঘমেয়াদী গণনারী নির্যাতন হয়ে থাকে তাহলে এতদিন সিপিএম এর নেতা নিরাপদ সর্দার, বিজেপির নেতা বিকাশ সিং, তারা এতদিন একটিবারের জন্য একটি ঘটনাও বলেননি কেন? এতদিন ধরে যদি হয়ে থাকে, তর্কের খাতিরে মহিলারা যদি ভয়ে না বলেও থাকেন, সিপিএম নেতারা বলেননি কেন, বিজেপি নেতারা বলেননি কেন? তার মানে এটা পরিষ্কার যে এখন তারা একটা ভিত্তিহীন ফানুস তৈরি করছেন, গল্পের ফানুস তৈরি করছেন, গ্যাস বেলুন তৈরি করছেন, মিথ্যাচারিতা করছেন লোক খেপাবার জন্য। বাইরে থেকে লোক নিয়ে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিস্তারিত বলেছেন। তো আমরা এর নিন্দা করে সঙ্গে আরো বলবো যে এই মিথ্যার বেসাতি, এই মিথ্যাগুলোকে দিয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, বিজেপির সর্বভারতীয় মুখপাত্ররা দিল্লিতে বসে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। যদি কোথাও কোনো অভিযোগ থাকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ঘটনা ঘটেনি, তারপরেও যদি লাগাতার নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাকে বদনাম করার চেষ্টা হয়, যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা নেবেন। এই প্ররোচনা, মিথ্যাচার, কুৎসা, ভাবমূর্তি নষ্ট, প্ররোচনা, গন্ডগোল তৈরি, এগুলো বরদাস্ত করা কোনো অবস্থায় হবে না। সেই কারণে আমরা আবার পরিষ্কার বলছি যে ডাবল ইঞ্জিন সরকার যে যে রাজ্যে ছিল, গতকাল আমরা পরিসংখ্যান দিয়ে কোন ঘটনার জন্য কোন রাজ্যগুলো শীর্ষে আমরা জানিয়েছি। আমরা আবার বলছি, নারী নির্যাতনে, তফসিলি জাতি উপজাতি, শিশু কিশোরীদের উপর নির্যাতনে ডাবল ইঞ্জিন রাজ্যগুলো, বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে, পশ্চিমবঙ্গ নয়। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত। চক্রান্ত তৈরি হচ্ছে, যেটা মিসেস অগ্নিমিত্রা পল বলছেন, একটা চক্রান্ত ওনাদের তৈরি করতে হবে।
সেই চক্রান্তটা তারা করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন, আমরা তার বিরোধিতা করছি এবং মানুষকে শুধু এইটা ভাবতে বলছি যে যদি আদৌ দীর্ঘমেয়াদী নারী নির্যাতন হয়ে থাকে, যদি কোনো মহিলা ভয়ে কথা না বলতেও পারেন, কিন্তু সিপিএমের নেতা নিরাপদ সর্দার, প্রাক্তন বিধায়ক, বা বিজেপির বিকাশ সিং, এরা কেন এতদিনে একটা অভিযোগও সামনে আনেননি? তার কারণ এই ধরনের ঘটনা ঘটেনি। এখন এটিকে ইস্যু করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে এবং দিল্লি থেকে কখনো অমিত মালব্যা, কখনো বাকিরা, তারা এই বিষয়ে ক্রমাগত মিথ্যাচার করে চলেছেন। এখানে পাশে দাঁড়ানো বা পাশে না দাঁড়ানোর কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা ইডি কিভাবে ঢুকেছে সেই বিষয়টি বলেছেন। এটার সঙ্গে এটাকে অপব্যাখ্যা করে অন্যান্য কোনো রকম ধারণা তৈরির কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী যা বলেছেন স্পষ্ট করে বলেছেন, অভিষেক যা বলেছেন স্পষ্ট করে বলেছেন। কিভাবে একটা অঞ্চলকে গন্ডগোল করার জন্য একটা প্লট তৈরি হয়েছে, কিভাবে ইডি ঢুকছে, তারপর থেকে কিভাবে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, যে জায়গাটা সাংগঠনিকভাবে তৃণমূল দুর্বল সেই জায়গাটায় এমনভাবে সিপিএম বিজেপি মিলে একটা নাটকের দৃশ্যপট মঞ্চ সাজাচ্ছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। আমরা যুক্তি দিয়ে আমাদের বক্তব্য পেশ করে মানুষকে গোটা বিষয়টা গভীরভাবে বিবেচনার অনুরোধ জানাচ্ছি। দেখুন, দলীয় তদন্ত কমিটি গঠন হয়েছিল, তাতে যার নাম এসছে তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন আমরা জানি না যে আর কোনো নাম এসছে কি আসেনি। যদি আসতো তাহলে নিশ্চয়ই দল ব্যবস্থা নিত। ফলে যার বিরুদ্ধে অভিযোগ আসছিল কিছু, তার সঙ্গে এই লাগাতার নারী নির্যাতনের কোনো সম্পর্ক নেই। স্থানীয় গ্রাম্য বিবাদ, জমি কাজ করেছে, কেউ টাকা দেয়নি, সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। এটা সরকার বিরোধী কোনো আন্দোলন নয়। কোনো ব্যক্তিকে টার্গেট করে সেই জায়গাটায় সিপিএম বিজেপি একটা প্রচার চালাচ্ছে। তো সেখানে পুলিশ আইনত যা যা করার করছে। আজকে যদি আপনার নামে কেউ একটা দুম করে আপনার পাড়ার কেউ তার রাগ মেটাতে 10খানা অভিযোগ করে দিয়ে এলো, তো পুলিশের কাজ কি প্রথমেই গিয়ে ধরে আনা, না তা মিনিমাম দেখা যে এই অভিযোগগুলো সত্যি কিছুটা হয়েছে নাকি শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ করা হয়েছে। তো পুলিশের আইনের কাজ করছে। পুলিশ যদি ধরার হয় পুলিশ ধরবে। একটা কথা পরিষ্কার করে আমাদের কিছু বলার নেই। আমাদের একটাই প্রশ্ন, যদি এখানে লাগাতার কোনো অপরাধ ঘটে থাকে তাহলে এতদিন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির নেতা বিকাশ সিং এতদিন বলেননি কেন? যদি পর নাকি খারাপ ঘটনা ঘটেছে, এতদিন বলেননি কেন? মহিলারা ভয়ে বলেননি, এটা আপনাদের যুক্তি। আপনি বলেননি কেন? আপনার নেতারা বলেনি কেন? কোনোদিন একটা বছর 12টা মাস, 11টা মাস, 10টা মাস, 9টা মাস, 8টা মাস, 7টা মাস, 6টা মাস, 5টা মাস, 4টে মাস, 3টে মাস, 2টো মাস, 1টা মাস আপনারা কিছু বললেন না। আর আজকে বলছেন লাগাতার চলছিল। এটা কি বিশ্বাসযোগ্য? সাময়িকভাবে, তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে উত্তেজিত করার জন্য, মানুষের মনে আঘাত দেওয়ার জন্য এই প্রচারটা করা হয়েছে। যদি যুক্তি দিয়ে দেখেন কি করে হতে পারে এটা,
যে একটা এলাকায় লাগাতার চলছে, কোন এলাকা যেখানে তৃণমূল ভোটে হারে তৃণমূল দুর্বল, যে এলাকাটায় 2011, 2016, 2019 যা যা ভোট হয়েছে সেই অঞ্চলটায় তৃণমূল লিড নিতে পারেনি, তৃণমূল দুর্বল। সেখানে রাতের পর রাত তুলে এনে নির্যাতন। আর সিপিএম এর যারা সেখানে লিড নিত তারা এতদিন সংবাদ মাধ্যমের সামনে, ওখানে হাতে হাতে লোকের মোবাইল ফোন রয়েছে, একটা ফেসবুক পোস্ট হলো না, একটা ভিডিও হলো না, একটা টুইট হলো না। আজকালকার দিনে কোনো ঘটনা লুকিয়ে রাখা সম্ভব? কেউ বিশ্বাস করবেন এটা? প্রত্যন্ত এলাকার ক্ষুদ্রতম ঘটনা পর্যন্ত সামনে চলে আসে, বৃহৎ ঘটনা হলে তো নিশ্চয়ই ঘটনা সামনে আসতো। জেপি নাড্ডা 6 সদস্যের একটি টিম তৈরি করে সন্দেশখালীতে পাঠাচ্ছেন এবং সেই টিমের সদস্যরা সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন এবং দিল্লিতে গিয়ে তারা রিপোর্ট দেবেন জেপি নাড্ডা। জেপি নাড্ডাকে প্রথম প্রশ্ন, যখন উন্নাও, হাতরাস বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছিল, মণিপুর ইত্যাদি জায়গা, তখন বিরোধীদের বা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে ঢুকতে দিয়েছিলেন আপনারা? ঢুকতে তো দেননি। কোন কোন রাজ্যে তো এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন কোন লজ্জায় এখানে পাঠাচ্ছেন? কোন লজ্জায় এখন এখানে পাঠাচ্ছেন? একের পর এক নারী নির্যাতন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর। জেপি নাড্ডা কটা টিম পাঠিয়েছেন? জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, নিজের রাজ্যে বিজেপিকে জেতাতে পারেন না, নাক গলাতে আসছেন এখানে। যান, পাঠান, চোপড়ায় টিম পাঠান, পাঠান মধ্যপ্রদেশে, পাঠান উত্তরপ্রদেশে। নাটক করতে আসছে, উস্কানি দিতে আসছে। বাংলার মানুষ এসবে সাড়া দেবেন না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য ভুল বুঝিয়ে পলিটিক্স করা যায়, কিন্তু সব মানুষকে দীর্ঘদিনের জন্য ভুল বুঝিয়ে বিজেপি রাখতে পারবে না, সিপিএম রাখতে পারবে না। নারায়ণ গোস্বামী তৃণমূল বিধায়ক যে বক্তব্য পেশ করেছেন, সেই বক্তব্য তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না, তার বক্তব্য অবাঞ্ছিত, সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বক্তব্য তৃণমূল কংগ্রেস অনুমোদন করে না। অবাঞ্ছিত বক্তব্য আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কনসার্ন ব্যক্তিদের এই বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কোনো ভিত্তিহীন অভিযোগ। প্রথম কথা, কোন মহিলারা? এমন তো অনেক অভিযোগ আসছে বহিরাগত মহিলাদের সাজিয়ে নিয়ে গিয়ে ওইখানে কথা বলানো হয়েছে। কোন মহিলারা? যাদের বিজেপির মিছিলে দেখা যায়, সিপিএম এর মিছিলে দেখা যায়, যারা পার্টির নেতাদের শিখিয়ে দেয়া মিথ্যা অভিযোগগুলো করছেন। আমরা তো আবার বলছি, মহিলাদের দিয়ে আজ বলাচ্ছেন কেন? যদি ঘটনা সত্যি হতো তাহলে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এতদিন বলেননি কেন? কমরেড, আপনি বলেননি কেন এতদিন? কমরেড নিরাপদ সর্দার, আপনার এলাকায় যদি দীর্ঘদিন ধরে প্রতি রাতে নারী নির্যাতন হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? বিকাশ সিং বিজেপি নেতা, আপনার এলাকায় যদি মহিলাদের উপর লাগাতার অত্যাচার হয়ে থাকে, আপনি এতদিন বলেননি কেন? এখন কিছু ঘোষিত পার্টি কর্মীকে দিয়ে মিথ্যা কথা বলা ভূতের গল্পের মতো, প্রত্যেকটাই হচ্ছে ভূত অমুক লোক দেখেছে, আমি ভূত দেখিনি, ভূতের গল্প ছড়াচ্ছে। আমি ভূত দেখিনি, আমি শুনেছি ভূত এসছিল অমুকের বাড়িতে, তার কাছে যান, তিনি বলছেন আমি শুনেছি খুব ভূতের এখানে উৎপাত, প্রবল ভূতের উৎপাত আমি শুনেছি, কিন্তু ভূত আমি দেখিনি। এর মানে কি? যে কোনো এলাকায় কোনো গ্রাম্য বিবাদ থাকতে পারে, যে কোনো এলাকায় ছোট ছোট প্রতিবেশীদের মধ্যে পুকুর, জমি, হ্যান ত্যান নিয়ে অভিযোগ থাকতে পারে। তার মানে এই নয় যে এই ধরনের একটা কুৎসিত অভিযোগ নিয়ে লাগাতার বলা হবে।
ও 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন করে দেখুক। একটা বিজেপির 4 আনার নেতা দলের তরফে একটা পদে গেছে বলে বড় বড় কথা। আমি বলছি ওনাকে, ওনার যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হাত দিয়ে দেখুক। এইসব চমক ধমক অন্য জায়গায় দেখাবে। এই যত রাষ্ট্রপতি শাসনের হুমকি, সিবিআই এর নোটিশ, ইডির নোটিশ, তত বেশি করে মানুষ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষে ভোট দেবেন। কয়েকটা দলদাসকে কমিশনে বসিয়ে সেইগুলোকে পাঠাচ্ছে এখানে। বাংলায় আজকে শুভেন্দু অধিকারী তো ওখানে গেছেন 4 জন মিলে, তা ওখানে আটকানো হয়েছে, দীর্ঘক্ষণ অবস্থান করছেন, পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ করছেন, গণতন্ত্র বিপন্ন। না, শুভেন্দু অধিকারী যেন একবারও না ওঠেন ওখান থেকে। শুভেন্দু অধিকারী যে রাস্তায় বসে আছেন, শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে ওনার তো কম্পিটিশন সুকান্ত মজুমদারের সঙ্গে। উনি তো এই যে গোটা লোক দেখানো নাটক, উনি জানেন মিথ্যা অভিযোগের উপর দাঁড়িয়ে উনি নাটক করছেন। ওনার তো প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুকান্ত মজুমদার। কাল সুকান্ত মজুমদার একটু প্রচারে ছিলেন, তাই তাকে টপকাতে গেছেন আজকে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার একটা গাড়ির উপর উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। শুভেন্দু দাবি করছে ওখানে ডবল ডেকার বাস নিয়ে যেতে হবে, ও দোতলা বাসে উঠবে, কারণ সুকান্ত একটা গাড়িতে উঠেছে। ও বলছে আমি দোতলা বাসে উঠবো, তো ওই রুটের দোতলা বাস নেই, রাস্তায় বসে পড়েছে। আমার বক্তব্য, কোনো কারণে শুভেন্দু যেন না ওঠেন, উনি ওখানে বসে থাকুন, এমনকি এই কারণেও যেন না ওঠেন, ফলে কোনো অবস্থায় যেন না ওঠেন। ওনার যদি বসার ইচ্ছা হয়ে থাকে, ওনার শরীরে প্রাকৃতিক যা যা ঘটনা ঘটুক, ওঠা চলবে না। কিন্তু শুভেন্দুর যদি দম থাকে তাহলে ওই রাস্তাতে বসে থাকুক, শুভেন্দুর যদি সাহস থাকে ওই রাস্তাতে বসে থাকুক, কোনো কারণে যেন ওখান থেকে না ওঠে। আগে দেব ডেকে বলেছিলেন, আজকে আবার মিমি মুখ্যমন্ত্রীর কাছে দেখা করে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে উনি ইস্তফা করছেন। দেখুন, লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি বলছি, পুরো 5 বছরের লোকসভা শেষ হয়ে যাওয়ার পর, লোকসভার অধিবেশন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর, সমস্ত রকম এমপি ল্যাডের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করেন যে তিনি আর থাকতে চান না, সেটা তার ব্যক্তিগত বিষয় এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, বাকিটা মুখ্যমন্ত্রী দেখবেন। আবার ইচ্ছা প্রকাশ করছেন এরকম অনেক ব্যক্তি আছেন, যারা কেউ অনিচ্ছা হতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার, মানুষ তো এক একজন এক একভাবে দেখেন। আবার শতাব্দী রায়কে দেখুন, তিনিও চলচ্চিত্রের অভিনেত্রী, নায়িকা ছিলেন, দাপটের সঙ্গে তিনি পর্দাতেও এবং রাজনীতিবিদ হিসাবে, সাংসদ হিসেবে তিনি 2009, 2014, 2019 3টে টার্মে সাকসেসফুল। শতাব্দী রায় তো ভালো কাজ করছেন, জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ করছেন, রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক, দারুণ কাজ করছেন, এলাকায় কনস্টিটিউয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না। দেব ভালো কাজ করেছেন, ফলে যারা এনজয় করছেন, কাজ করছেন। এখন যদি কারুর আরও একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, এই ব্যাপারে মন্তব্য করব না। দেখুন, রাজনীতিতে থাকতে গেলে তো সমালোচনা সহ্য করতে হয়। আমি আবার বলছি, সমালোচনা যদি হয়ে থাকে তাহলে গত 5 বছর ধরেই হয়েছে, প্রশংসা হয়ে থাকলেও গত 5 বছর ধরেই হয়েছে। কিন্তু গোটা 5 বছরের মেয়াদ সাংসদের শেষ হওয়ার পর, লোকসভার অধিবেশন শেষ হওয়ার পর, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর যদি কারোর সমালোচনা গায়ে লাগে, সেটা তার ব্যাপার এবং তার বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। আমরা এসব কিছু ভাবছি না। বাংলার জন্য বাহিনী চেয়েছেন, বাহিনী আসবে, যাবে, টহল দেখবে, ভোট দেখবে, খাবে দাবে, ঘুমোবে, থাকবে। 2021 সালেও বাহিনী ছিল,
2021 সালে 8 দফায় নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেস জিতেছে। তো বাহিনী আসবে, আমরা তো মানুষকে উন্নয়নের উপর নির্ভর করে রাজনীতি করি, তো বাহিনী আসবে, আসবে, প্রশাসনিক ব্যাপার। আর রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেস লড়বে এবং জিতবে। আমরা মানুষের পাশে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। তো সুতরাং মানুষ, বাহিনী আসবে যাবে, তাতে কি আছে, মানুষ ভোট দেবেন না। বিজেপি মানুষকে ভয় পায়, বিজেপি মানুষকে ভয় পায়, বিজেপি মানুষের স্বার্থে কাজ করে না, তাই জন্য টাকা বন্ধ করে দেয়া, কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ, এইসব কাজগুলো বিজেপি করে যায়। তো সুতরাং বিজেপি বুঝবে। 8 দফা নির্বাচন তো আমরা দেখেছি, এত চাঞ্চল্যের কোনো কারণ নেই। তো আমরা তো 8 দফা নির্বাচন বিধানসভাতেও দেখেছি। বারবার বলা হয়েছিল করোনা চলছে, এখন এসব করবেন না, আরও ছড়াবে, তারা শোনেননি, করেছেন, তারা হেরেছেন। আমরা বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তিকতম মানুষের কাছ অবধি উন্নয়ন পৌঁছে দিয়েছি। ফলে আমরা মানুষের পাশে ছিলাম, তৃণমূল কংগ্রেস ছিল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকবে। একটা কাগুজে বাঘ সুকান্ত মজুমদারের সমান ফুটেজটুকুও খেতে পারে না। সুকান্ত মজুমদার তবু একটা গাড়ির উপর উঠেছিল, তবু একটা অজ্ঞান হয়ে পড়েছিল, ও সেটাও পারে না। ও রাস্তায় বসে থাকে, তারপর বাথরুম পেলে উঠে যায়। ওর আবার কোনো কথার কোনো দাম আছে? আমরা পরিষ্কার বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চিরকাল স্বচ্ছতার পক্ষে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, কয়েক দশক এই দাবিতে, নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। আমরা পরিষ্কার বলছি, মানুষের অধিকার আছে কোথা থেকে রাজনৈতিক দলের টাকার উৎস সেটা জানার। আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের আশঙ্কা এতে ভারতবর্ষের একটি দল কার্যত উঠে যাওয়ার জায়গায় পৌঁছে যাবে। যে দলটি এই নির্বাচনী বন্ড ইন্ট্রোডিউস করেছিল, যারা এনেছিল, এটা তো তৃণমূল আনেনি, যারা এনেছিল তাদের ধাক্কা, তাদের উদ্দেশ্যটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ছে। তারা বলেছিল এইভাবে করতে হবে, নিয়ম তারা তৈরি করেছিল। তৃণমূল কংগ্রেস মানুষের দল, তৃণমূল কংগ্রেস মনে করে মানুষ, তাদের পূর্ণ অধিকার আছে একটা দল কিভাবে চলছে, কারা চাঁদা দিচ্ছেন, সেগুলো জানার। তো সুতরাং তৃণমূল কংগ্রেস স্বাগত জানাচ্ছে। বামেদের মিছিল করার কোনো অধিকার নেই। যে 34 বছরের সিপিএম সরকার গণহত্যা, গণধর্ষণের নায়ক, একের পর এক গণহত্যা হয়েছে তাদের হাত দিয়ে, তাদের জমানায়, তাদের কোনো অধিকার নেই। তারা এই মিথ্যাচার করে নিজেদের পাপ ঢাকতে চাইছে। তারা সন্দেশখালিতে তাদের প্রাক্তন বিধায়ক এতদিন ধরে একটি শব্দ উচ্চারণ করেনি, আজকে গেছেন মিছিল করতে, তারা নেমে পড়েছে। তাদের প্রাক্তন বিধায়কই তো এইসব অর্গানাইজ করেছে গোলমালের। সিপিএম জমানায় যদি আপনি গণহত্যা দেখেন, বা তার আগে সিপিএমের হাতে যদি দেখেন, সাঁইবাড়ি থেকে শুরু করে, মরিচঝাঁপি থেকে শুরু করে, বিজন সেতু থেকে শুরু করে, নানুর থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, 21শে জুলাই কোচবিহার থেকে শুরু করে, প্রতিটা জায়গায় গণহত্যা করেছে সিপিআইএম। বানতলা থেকে ধানতলা গণধর্ষণ করেছে সিপিআইএম। পোর্ট এরিয়া, কলকাতা বন্দর থেকে শুরু করে তিলজলা, রাজ্যের একাধিক জায়গায় পুলিশ কর্তাদের খুন করেছে সিপিআইএম। সেই সিপিএম আজকে হঠাৎ সাধু সেজে তারা মিছিল করতে নামছে, মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবেন। এই ইন্টেলেকচুয়ালরা কোথায় ছিলেন যখন নন্দীগ্রামে সন্ত্রাস চলছিল? যারা আজকে সিপিএমের মদতপুষ্ট বুদ্ধিজীবী যারা নেমেছেন, যখন নানুরে হত্যা হয়েছিল,
যখন সিঙ্গুরে তাপসী মালিক ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হয়েছিল, যখন নন্দীগ্রামে গণহত্যা চলছিল, এই বুদ্ধিজীবীরা সেদিনকে কোথায় কোথায় ছিলেন? আজকে যেখানে কোনো লাগাতার নারী নির্যাতন হয়নি, সিপিএম বিজেপি মিলে তৈরি করছে একটা পরিবেশ, কৃত্রিম মিথ্যাচার দিয়ে তৈরি করছে, তাতে তাদের ক্রীড়নক হিসাবে তারা রাস্তায় নামছেন, তাদের প্রচারক হিসেবে রাস্তায় নামছেন। ओके, थैंक यू। देखिए, ये देव हमारा जो दीपक अधिकारी ऑनरेबल एमपी, उसके नाम पे नोटिस भेजा है भाजपा कंट्रोल्ड ईडी ने। देखिए, कुछ दिन पहले ये भाजपा लीडर्स वो लोग सब देव के नाम पे वो सब अच्छे बात करते थे। जब देव बोला मैं तृणमूल कांग्रेस में ही रहूंगा, दीदी के लीडरशिप में इस बार भी इलेक्शन लड़ूंगा, घाटाल से ही लड़ूंगा, उसके बाद ईडी ने भेज दिया। क्या भेजा? नोटिस। कब भेजा? 21 जनवरी। तो 21 फरवरी, तो 21 फरवरी मातृभाषा, मदर लैंग्वेज, मातृभाषा दिवस है उस दिन एक नोटिस भेज दिया। ये विंडिक्टिव एटीट्यूड है। देव वो तो झुकेगा नहीं, और जो झुकेगा नहीं भाजपा उसके घर में ईडी सीबीआई ये भेजता है। संदेशखाली में देखिए, ये पहला क्वेश्चन है, अगर वहां पर कोई भी लगातार कोई क्राइम हुआ वीमेन के खिलाफ, तो सीपीएम का जो एक्स एमएलए है निरापद सरदार, भाजपा का जो लीडर है विकास सिंह, उनको तो कहना चाहिए था। उन्होंने तो पिछले 1 बरस 2 बरस एक भी एलिगेशन नहीं दिया, तो आज अचानक इतने सारे एलिगेशन बोल रहा है। ऑल आर फेक एलिगेशंस। अगर एक भी कोई ऐसा रात में कोई बुरा काम होता, तो आज के दिन पर हाथ में ये मोबाइल है, कैमरा है, फेसबुक है, ट्विटर है, छुपाने का कुछ भी नहीं है। और अगर होता तो शायद ये सीपीएम, ये कांग्रेस, ये तो एलिगेशन वो तो बोलता, स्टेटमेंट करता, प्रेस कॉन्फ्रेंस करता, लेकिन कुछ भी नहीं किया। हम लोग ऐसा बोल रहे हैं सिचुएशन कंट्रोल में है, वो लोग नई तरह से पॉलिटिकली उसको इंस्टिगेट करना चाहते हैं। हम लोग कहते हैं पब्लिक अभी शांत है, वहां पर ये इंस्टिगेशन नहीं देना चाहिए। देखिए, नड्डा जी को जो डेलीगेशन है वो तो यूपी बिहार जाना चाहिए, यूपी जाना चाहिए, एमपी जाना चाहिए, वहां पर जाना चाहिए। यूपी जाना चाहिए, एमपी जाना चाहिए, त्रिपुरा जाना चाहिए, मणिपुर जाना चाहिए। क्या मणिपुर में भाजपा का डेलीगेशन वहां पर गए? बंगाल पूरा देश में सबसे वो वीमेन के लिए सुरक्षित है, सेंट्रल गवर्नमेंट का रिपोर्ट भी यही कहता है। तो वो लोग पॉलिटिक्स करने के लिए यहां थे। जब उन्नाव हथरस हुआ था, जब तृणमूल का डेलीगेशन यूपी जाना चाहता था, आप लोग घुसने दिया, एयरपोर्ट से निकल दिया। असम में घुसने दिया, एयरपोर्ट से निकल दिया। तो आप यहां पर आप नौटंकी कर रहे हैं। देखिए, वो रेजिग्नेशन की बात जो है मिमी चक्रवर्ती का, वो हमारा ऑनरेबल लीडर सुप्रीमो ममता बनर्जी देख रही है, दैट्स ऑल।